স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। কাল আবারও রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন প্রধান উপদেষ্টা, মূলত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক এটি। অবশ্য সপ্তাহখানেক আগে আরও একবার রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। যদিও এরই মধ্যে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে দূরত্ব আরও বেড়েছে। রোববারের বৈঠক এবং নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য প্রতিষ্ঠা হয় কিনা সে বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। এবং আমাদের এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে আরও যুক্ত হবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আপনাদের দুজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। সাইফুল ভাই, শুরুতে আপনার কাছেই জানতে চাই, কালকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কালকের বৈঠকে ডাক পেয়েছে কিনা বা আপনি কালকের বৈঠকে যাচ্ছেন কিনা? জি, আমরা আমন্ত্রণ পেয়েছি এবং আশা করছি কালকে আমরা যাব। আচ্ছা, মূলত এক সপ্তাহ আগেই আরেকবার গিয়েছিলেন, সেই ডাক এবং এই ডাকের ভিতর পার্থক্য কি? মানে তখনও প্রধানমন্ত্রীর কাছে আপনি গিয়েছিলেন। আগামীকালকের বৈঠকটা যেটা আপনি উল্লেখ করছিলেন, আমার প্রিয়ভাজন মোস্তফা কামাল ভাই আর দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আগামীকাল যে বৈঠকটা সেটা কিছুটা জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের যে আলোচনা, সে আলোচনার কিছুটা উদ্বোধনী সভার মতন। তারপরও এখানে আমন্ত্রিত আমি আশা করি সকল শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দরাই যাবেন এবং সেখানে ঐকমত্য কমিশনের চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি উপস্থিত থাকবেন এবং আশা করছি ঐকমত্য কমিশনের সদস্য যারা আছেন প্রফেসর আলী রিয়াজ সহ বাকি সদস্যরাও থাকবেন। তো সেটা কিভাবে হবে খুব বিস্তারিত জানা নেই, কিন্তু আশা করছি প্রধান উপদেষ্টা তিনি নিশ্চয়ই, যিনি ঐকমত্য কমিশন ও চেয়ারম্যানের দায়িত্বে আছেন, তিনি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমরা এর আগে আপনি যেটা উল্লেখ করছিলেন, গত সপ্তাহে যে বৈঠকটা হয়েছে, তখন তো একটা বলতে পারেন যে তার পদত্যাগের তার যে ইচ্ছে, সেই ইচ্ছার পরিপ্রেক্ষিতে যে সংকট উদ্বেগ যেটা তৈরি হয়েছিল, সে প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো তার সাথে আমরা সাক্ষাৎ করি, আলোচনা করি, কথা বলি এবং যেটা তাকে আমরা বলার চেষ্টা করেছি যে মাঝি নদীতে তো আমরা মাঝি বদলাতে চাই না। যখন একটা যুদ্ধ চলে, একেবারে যুদ্ধের মাঝখানে নিশ্চয় আমরা জেনারেল আমরা পরিবর্তন করব না। ওনাকে সে ব্যাপারে আমরা আশ্বস্ত করবার চেষ্টা করেছি। পাশাপাশি এটা আমরা বলেছি, যেসব কারণের জন্য সরকার বিতর্কিত হয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের অনেকের ব্যাপারে এই বিতর্ক থেকে সরকারকে বেরিয়ে আসা দরকার। এক, এজেন্ডার বাইরে তারা অনেকগুলো এজেন্ডা নিয়ে হাজির হয়েছেন, যেটা সাধারণভাবে তাদের ম্যান্ডেটের বাইরে, যেটা নিয়ে সরকার অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত হচ্ছেন। প্রধান যে বিষয়টা ছিল নির্বাচন, ডিসেম্বরে আমরা যে নির্বাচনের দাবিটা করেছি, যে নির্বাচন রাজনৈতিক দলগুলো বলেছে, এমনকি সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর প্রধান তিনিও একটা ডিজায়ার ব্যক্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো। এবং এই সমগ্র ব্যাপারটা, মানুষ তো 16 বছর ধরে এই নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে এবং আমরা বলেছি যে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটারই সুনির্দিষ্ট আমরা পদক্ষেপ দেখতে চাই, সুনির্দিষ্ট পথনকশা দেখতে চাই। তিনি শুনেছেন এবং আমরা আশা করেছিলাম জাপান যাবার আগে তিনি এ ব্যাপারে তিনি কথা বলে যাবেন। তখন তিনি কোনো কথা বলেননি, বরঞ্চ জাপানে যে তিনি কেবলমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চান এ কথা বলার মধ্য দিয়ে তিনি বিভাজনটাকে আরও খানিকটা বাড়িয়ে দিয়েছেন এবং সরকার অপ্রয়োজনীয়ভাবে আরও খানিকটা বিতর্কিত হয়েছেন। আগামীকালকে তিনি যদি আশ্বস্ত করেন, কারণ যেহেতু দুই একটা দল বাদ দিলে সকল রাজনৈতিক দল, জনগণের প্রায় সকল অংশ, তারা যেহেতু একটা দ্রুত নির্বাচন চান, আশা করি কালকে তিনি এই ব্যাপারে আশ্বস্ত করবেন জনগণ, রাজনৈতিক দল এবং সমগ্র গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে। তাহলে আগামীকালকে সভাটা কিছুটা সফল হবার সম্ভাবনা আছে। মানে সংস্কার কমিশনের বৈঠকে বা ঐকমত্য কমিশনের বৈঠকে এর আগে তো উনি আপনাদের সামনে ওই কমিশনের হয়ে এর আগে আলোচনা হয়নি আপনাদের সাথে। এখন কালকের আলোচনায় স্বাভাবিকভাবেই নির্বাচন এবং নির্বাচনী রোডম্যাপ ইস্যুটি তো আসবেই সংস্কারের পাশাপাশি। আপনারা যেভাবে আশাহত হয়েছেন, আসলে গত সপ্তাহে বৈঠকের পর তারপর কোনো ফলো আপ হয়নি এবং আপনারা আশা করেছিলেন যে জাপানে যাওয়ার আগে তিনি কথা বলবেন, কিন্তু বলেননি।
আগের বৈঠকের কোনো ফলাফল রাজনৈতিক দলগুলো পায়নি এবং বিএনপি সহ আপনারা রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে যে কথাটা শুনতে চেয়েছিলেন, তাহলে কি দাঁড়ালো? না, আমি মনে করি ঠিক আছে, ধরুন তিনি আর আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি গুরুত্বপূর্ণ কথাগুলো দেশে না বলে প্রায় তিনি যখন বিদেশ সফরে যান তখন তিনি কথা বলেন, তাও আবার গণমাধ্যমে তিনি যখন কথা বলেন তখন সেখানে তারা যাওয়ার মধ্য দিয়ে যেটা বললাম নতুন করে আবার তিনি তো উল্লেখ না করলেও তিনি বিএনপিকে মিন করতে চেয়েছেন এবং এটা সিঙ্গেল আউট তিনি করতে চেয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ব্যাপারটা ঠিক উল্টো দিক থেকে সত্য। মানে সরকার ঘনিষ্ঠ একটা দুটো দল বাদে বিশাল সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ আমরা সবাই বলেছি ডিসেম্বর তো বটে, এবং সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, সরকার যদি সিদ্ধান্ত নেয়, কাজের গতি যদি বাড়িয়ে তুলতে পারেন, তাহলে তার আগেও নির্বাচন করা সম্ভব। আপনার সাথে যদি আমার বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, 31শে ডিসেম্বরের পরে যদি বোঝা যায় যে কিছু কাজ আছে, আরও 7 দিন 15 দিন সময় বেশি লাগবে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। কিন্তু আজ পর্যন্ত সরকার কি বলতে পেরেছে যে কেন ডিসেম্বরের পরে কেন তাদেরকে আরও 4 মাস 6 মাস সময় নিতে হবে? কি কি কাজ আছে? আমরা দেখছি নির্বাচন কমিশন তারা প্রস্তুত, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে পর্যায়ে আছে আগামী জুন মাসের মধ্যে কাজগুলো গুটিয়ে আনা সম্ভব। মানে প্রধান দপ্তরের কাছ থেকে কেন জুন পর্যন্ত? এখনো পর্যন্ত তাদের, আজকেও দেখলাম তারা জাপান সফর থেকে ফিরে এসে তার প্রেস উইং আজকে তার একটা প্রেস ব্রিফিং করেছেন, কিন্তু সেখানে কিন্তু সুনির্দিষ্ট করে কেন তাদেরকে রাজনৈতিক দলের অধিকাংশ যেটা চাইছেন কেন আরও 4-6 মাস বেশি নিতে হবে, 1 2 3 4 করে যে এই কাজগুলো আছে, তো তখন তো আমরা বুঝতে পারি, তখন তো একটা যুক্তির কথা, আলাপ আলোচনার কথা। কিন্তু এখন আপনি যদি মনে হয় যে আপনি কথা বললেন না, তার মানে কি আপনার কি আরও অন্য কোনো এজেন্ডা আছে? আপনি কি অন্য কিছু কি চাপিয়ে দিতে চান? আপনি কি আরও 4-6 মাস সময়টা নিচ্ছেন অন্য কোনো উদ্দেশ্যে? অথবা নতুন যে দলটা সরকারের ছত্রছায়ায় গড়ে উঠছে তাদেরকে কি আপনি বাড়তি কোনো সময় দেওয়ার জন্য আপনি কি অনির্দিষ্টকাল কি আপনি সময় নিচ্ছেন? এই প্রশ্নগুলো জনপরিসরে বড় আলোচনার বিষয় আছে। কালকে কি জানতে চাইবেন কিনা যে কেন আসলে কালকে তো অবশ্যই আমি মনে করি রাজনৈতিক নেতারা যারা যাবেন সবাই নিশ্চয়ই এটা জানতে চাইবেন যে তিনি এরকম একটা বক্তব্য বা কেন রাখলেন, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ কালকে বরঞ্চ আমরা আশ্বস্ত হতে চাইব যেহেতু সকল রাজনৈতিক দল তারা এখানে 2-1টা বাদ দিলে তারা এখানে দাবি করছেন। আরেকটা খেয়াল করবেন, আমি খুব উদ্বিগ্ন, এই তরুণদের যে দল, নামটা উল্লেখ করলাম না, গতকালকে তারা একটা মিটিংয়ে বক্তৃতা করেছেন যে চাপ প্রয়োগ করে, গুন্ডামি করে এই শব্দটা ব্যবহার করেছেন। এবং আমি এই তরুণদেরকে তো স্নেহ করি, ভালোবাসি, তরুণ প্রজন্মতে তারা রাজনীতিতে আসছেন, তাদের যে ভাষা, যে শব্দ, যে বডি ল্যাঙ্গুয়েজ, এই বডি ল্যাঙ্গুয়েজ তো কোনো রাজনীতিকদের কোনো কথা হতে পারে না। এবং মানে একটা খুব বিখ্যাত কথা আছে বাংলায় করলে, কথাটা এরকম, একজন বিপ্লবী তিনি সফল হলে তিনি একজন রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন, আর তিনি যদি ফেল করেন তখন তিনি এক ধরনের সন্ত্রাসী, এক ধরনের দুর্বৃত্তে তখন তিনি কিন্তু পর্যবসিত হন। তা আমার এই তরুণদের যে বিশাল যে সম্ভাবনা, তারা এই সম্ভাবনাকে তারা যেভাবে মানে এটাকে তারা অপব্যবহার তারা যেটা করছেন, এবং খুব অল্প মাত্র 8-9 মাসের মধ্যে তারা যেভাবে ডাউনওয়ার্ড স্লোপের মতন, ওই সাপ লুডুর মতন, ওই যে সাপের মাথায় পড়লে 90-তে যেভাবে 10-এ নেমে আসতে হয়, মাত্র 9-10 মাসে এরকম একটা অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনার ছিলেন তাদের রেটিংটা তারা এই পর্যায়ে নামিয়ে নিয়ে আসবেন। এবং গতকাল রংপুরে মব একটা সন্ত্রাস করতে, যেটা ভায়োলেন্স করতে, যে আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে বলতে হলো এ ধরনের কোনো মব ভায়োলেন্স আমরা দেখতে চাই না। 10 মাস পরও যদি এই পরিস্থিতি যদি দাঁড়িয়ে যায় এবং এখানে বিপ্লবের নাম করে যা খুশি করার লাইসেন্স, এটা নিশ্চয়ই আমরা কেউ কাউকে দেইনি। তো অবশ্যই এই দায়িত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে তো এনসিপির উপরেই পড়বে। সুতরাং এগুলোর জন্য মানে এগুলোকে এখনই বন্ধ করা দরকার, এবং সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে না। সরকার এটাকে গভীর উপলব্ধির মধ্যে নেওয়া দরকার, অবিলম্বে বার্তারে স্পষ্ট করে যাওয়া দরকার, এনাফ ইজ এনাফ। এখন যদি রাজনীতি করতে চান, অন্যান্য দল যেভাবে রাজনীতি করে, সরকারের খোলস থেকে বেরিয়ে এসে, কোলে পিঠ থেকে নেমে এসে
রাজনীতিটা করবেন, কথা বলবেন, জনগণের কাছে যাবেন, নিশ্চয়ই তাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আমাদের আসবে। কিন্তু এই ধরনের তৎপরতা মানুষ কিন্তু একেবারেই ভালোভাবে গ্রহণ করছে না, এবং এগুলো উল্টো কিন্তু বুমেরাং হওয়ার আশঙ্কা আছে। ধন্যবাদ। মোস্তফা কামাল, আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে এই যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সহ এবং এই যে নির্বাচনের দাবিতে সরব যে দলগুলো, যেমন সাইফুল হক ভাইয়ের দল এবং বাম দল সহ আরও অনেক দল আছে যারা নির্বাচন চাচ্ছে, শুধু বিএনপি একা চাচ্ছে না। এই যে বিএনপি সহ ওই একই দাবিতে যারা সরব, সেই দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের একটা অচল অবস্থা তৈরি হচ্ছে। কেউ কাউকে ছাড় দেওয়ার মন মানসিকতাও দেখা যাচ্ছে না। বিএনপি সহ অন্যান্য দলগুলো এখনও অনর ডিসেম্বরের ব্যাপারে আজকেও, যেটা সাইফুল হক সাহেব বললেন, আজকেও প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে 30 জুনের একদিনও বেশি এই সরকার থাকবে না তেমনটি বলা হয়েছে, সেই অর্থে ইলেকশন জুনে। তাহলে এই যে ইগো বা মর্যাদার লড়াই, এটাকে কি আমাদের একটা ডেডলকের ভিতর ফেলে দিচ্ছে কিনা? আমরা তো কোথাও কোনো সমাধানের পথ দেখছি না। জি, ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন। এই ডেডলক আশা করা যায় কালকে একটু হলেও কাটবে, পরিষ্কার হবে। তো ডেডলকটা তৈরি করা হয়েছে দুদিন। কেন আপনি আশাবাদী? আশাবাদী, কাল অবশ্যই প্রধান উপদেষ্টা তার একটা ব্যাখ্যা দিবেন, সাইফুল ভাইরা হয়তো বা জবাব চাইবেন। তো সাইফুল ভাইরা বা বিএনপি জবাব না চাইলেও প্রধান উপদেষ্টা নিশ্চয়ই পালস বুঝতে পারছেন। তিনি গত সপ্তাহে আমাদের গোটা বাংলাদেশের একটা ছোট্ট পালস কিন্তু চমৎকার করে বলেছেন যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্ম 1 জানুয়ারিতে। তো এরকম একটি বিষয়ও যিনি জানেন, তিনি রাজনৈতিক দলগুলোর পালস বুঝবেন না, মানুষের মনোভাব বুঝবেন না, সেটা মনে করার কারণ নেই। তো আগামীকাল যদি একটা স্পষ্ট জবাব আসে যে তারা এরই মধ্যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কেন ডিসেম্বরে ভর করছে, তারা কেন ডিসেম্বরকে বারবার রিমেম্বার করে দিচ্ছে, এটা পরিষ্কার করেছে। কিন্তু এই পর্বে পালা প্রধান উপদেষ্টার বা ঐকমত্য কমিশনের যে তারা কেন ডিসেম্বরের পর আরও সময় নিতে চাচ্ছেন, হেতুটা কি, বিষয়টা কি, বা এর ভিতরের কোনো ফেয়ার আছে কিনা। আবার বাস্তবতা হচ্ছে সাইফুল ভাই যেটা বলছিলেন, গোলমাল কিন্তু ডিসেম্বর আর জুন নিয়ে নয়। গোলমাল হচ্ছে প্রচুর দরজা জানালা খুলে দেয়া হচ্ছে ওই কারণে। নইলে যারা 16-17 বছর নির্বাচন ছাড়া নির্যাতিত হয়েছে, শুধু নির্যাতন ছাড়াই থাকেনি, নির্যাতিত হয়েছে, পালিয়ে বেরিয়েছে, জেলে থেকেছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারা আরও 2-4-6 মাস সহ্য করবেন না সেটা মনে করার কারণ নেই। বরং যেটা বলছিলেন সাইফুল ভাইও, আমরাও খেয়াল করছি, মুখের ভাষার সাথে কিছু শরীরের ভাষাও যোগ হচ্ছে। আর হস্তক্ষেপ বলেন, হাতের কাজ আর পায়ের কাজ, পদক্ষেপ, এগুলো বাড়ছে। গাজীপুরে কতগুলো পরিবারের কাছে হুমকি দেওয়া হয়েছে আওয়ামী লীগ চিহ্নিত করে যে চাঁদা দাও। সর্বশেষ রংপুরে যেটা হয়েছে, এইগুলো একদিক। আবার দেখেন মতিঝিলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। কি দুঃখজনক, মেসেজটা কত খারাপ। একদিকে আমাদের ছাত্ররা কলঙ্কিত হচ্ছে, আরেকদিকে বিএনপি দেখেন কিভাবে কলঙ্কিত হচ্ছে। মতিঝিল থেকে যাকে ধরা হয়েছে, হ্যান্ডকাপ পরানো, পুরো বুকটা দেখা যাচ্ছে ওখানে তারেক রহমান সাহেবের একটা ছবি। অর্থাৎ দুই দিকে আপনি খেয়াল করে দেখুন, এটা কিন্তু এক ধরনের ফ্যাসিজম বা আওয়ামীপনা বলা চলে। তো ওই ক্ষেত্রে তারা যদি বাড়তি কাজগুলো বন্ধ করেন, বাড়তি হুমকি দেয়া, পরস্পরের দিকে যে আক্রমণাত্মক ভাষা, একদিকে গুন্ডামি, পান্ডামি এসব শব্দ ব্যবহার হচ্ছে ছোটদের কাছ থেকে। তো ছোটরা বড় মুখে অনেক কথা বলে ফেলেছে, অনেক বড় কাজও করে ফেলেছে। ছোট মুখে বড় কথা যেটা বলে, তারা কাজ করে দেখিয়েছে। সেই ক্ষেত্রে তাদের একটি দলের কিন্তু প্রাসঙ্গিকতা আছে, আবেদনও আছে। কিন্তু জুলাই আগস্ট যে আন্দোলন আমরা বলি, আর একটা জুলাই কিন্তু অল্প কয়েকদিন পরে আসছে। ওখানে আমরা কিছু তামাশা দেখছি। ছাত্ররা যেই স্নেহ পাচ্ছিল বা যে ভালোবাসা পাচ্ছিল, ওই জায়গাটা কিন্তু এখন আর তারা নেই। আবার বিএনপির পক্ষ থেকে আপনি দেখেন যেই ভাষায় আক্রমণ করা হচ্ছে, একজন নেতা বলে ফেলেছেন প্রাকৃতিক একটি কাজকর্ম তিনি করতে চেয়েছেন, যে ওইটি করলে ওরা বঙ্গোপসাগরে চলে যাবে। আবার কেউ বলছেন যে একদিন ধাওয়া দিলেই দ্বিতীয় দিন আর টিকবে না। তো এই ক্ষেত্রে অন্যতম দায়িত্ব কিন্তু সরকারের, বিশেষ করে প্রধান উপদেষ্টার। তিনি তাদেরকে স্নেহ করেন, সেটা গোপনে নয়, প্রকাশ্যেই বলেছেন। তো এই ছেলেদেরকে যে অনিরাপদ করে দেয়া হচ্ছে, তারা আওয়ামী লীগের কিন্তু জাতশত্রু, এখন বিএনপিরও শত্রু হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে তাদেরকে একটু সমঝে রাখা, সীমানার মধ্যে রাখা। এর মধ্যে ছাত্ররা কিন্তু 2-3 ভাগ, আবার 2-3 ভাগের মধ্যেও তাদের মধ্যেও কিন্তু বহিষ্কার হচ্ছে, কোথাও কোথাও কমিটি তাদের বিলুপ্ত করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। এটা কিন্তু প্রথমত ওই ছেলেদের জন্য খুব বাজে বার্তা। আবার সিনিয়র যারা আছেন, যারা তাদেরকে স্নেহ করবেন,
তাদের জন্য কিন্তু ভালো আমি একটু মেসেজ যুক্ত করি, এর বাইরেও কিন্তু আরেকটা মানে সময়ের কথা শোনা গেছে আরেকটি দলের কাছ থেকে, ফেব্রুয়ারির কথা বলেছেন জামায়াতে ইসলাম। জি, হতে পারে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে এটা একটি পটেনশিয়াল ডেট হতে পারে কিনা, জানুয়ারি এবং জুনের, মানে ডিসেম্বর এবং জুনের মাঝামাঝি? বাংলাদেশে ডিসেম্বর একটু স্পর্শকাতর মাস, এটা মনে রাখতেই হবে। দেখুন কিরকম স্পর্শকাতর, একটা সময় পর্যন্ত পুরো ডিসেম্বরটা থাকতো আওয়ামী লীগের কবজায়, যাবতীয় আনুষ্ঠানিকতা তাদের হাতেই থাকতো। আর যে জামাত ইসলামের কথা আপনি বলছেন, জামাত ইসলামের জন্য ডিসেম্বর একটু স্পর্শকাতর সময়, ডিসেম্বর এবং মার্চ, এটা বলার অপেক্ষা রাখে না। তো ওই ক্ষেত্রে বিএনপি কিন্তু তাদের অবস্থান ব্যাখ্যা করেছে, মৌসুমের কথা বলেছে, ঈদের কথা বলেছে, বৃষ্টির কথা বলেছে। তো ওগুলো কথার কথা আমি মনে করব, কারণ বাংলাদেশে নতুন করে মৌসুম শুরু হয়নি, ঈদও নতুন করে শুরু হয়নি। সেটা যদি আপনি ওই যে আচরণগত এই গোলমালটা না থাকতো, পরস্পরকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে ওই আক্রমণটা না থাকতো, যে করতে হবে, দিতে হবে, এগুলো কিন্তু ফ্যাসিজম, অ্যাবসলিউট ফ্যাসিজম। এগুলো আক্রমণাত্মক কথাবার্তা, এগুলো তো আমরা 15-16 বছর টানা দেখেছি। একটা কথা বলা হয়ে থাকে শেখ সাদির উদ্ধৃতি থেকে, যে আপনি এত আদব কায়দা শিখলেন কোত্থেকে? বললো যে কিছু বেয়াদবের কাছ থেকে। তো যেখানে 15-16 বছর আমরা অবিরাম বেয়াদবি দেখেছি, ওই বেয়াদবির পরিণাম কি হয়? সর্বশেষ 2টা অডিও বোধহয় আপনিও শুনেছেন। একজন গর্ব করেছেন, গর্বের সাথে বলেছেন কি করে 5টা ঘন্টা বাথরুমে ছিলেন, এটা তার কাছে গর্বের বিষয়। আরেকজন, উনি যেতে না যেতে আরেকজন বলেছেন তিনি কি করে 4টা ঘন্টা কচুরিপানার মধ্যে নাকটা ডুবিয়ে থাকলেন। তো এখানে আপেক্ষিক এক একটা উপলব্ধি। এর আগে আপনার বোধহয় মনে থাকার কথা, আরেকজন, অর্থাৎ আমি বাইতুল মোকাররমের সাবেক খতিবের কথা বলতে চাই, তিনিও গর্বের সাথে বলেছেন যে আল্লাহর এমনই রহমত, এত শত শত জুতা মারা হয়েছে, একটা ওনার গায়ে পড়েনি। একজন বিচারপতি, খালে বিলে পাওয়া গেছে ওনাকে, উনি ওখান থেকে আসার পরে মোটামুটি সুস্থ হয়ে আসার পরে উনিও আল্লাহ চিনেছেন ওনার মতো করে, যে ওনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধরে দুষ্ট লোকেরা টানাটানি করেছে কিন্তু ছিঁড়ে যায়নি, আল্লাহর অশেষ রহমত বা কুদরত। এই যে যার যার মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো আপনারা করবেন, যাদের জন্য সমস্যা তারা করবেন, এগুলো আপনাদের সমস্যা, গোটা জাতির কিন্তু এগুলো সমস্যা নয়। মানুষ একটা নির্বাচন চায়, আবার একটা নির্বাচন চায় বলে বিচার চায় না অথবা সংস্কার চায় না তাও নয়, কিন্তু কথার ফেরে একটার সাথে আরেকটাকে সাংঘর্ষিক করে ফেলা হচ্ছে। আপনি খেয়াল করে দেখুন, আমাদের নির্বাচনকে পেছানো কিছুটা তো রাজনৈতিক দলগুলো তো ওই সংখ্যা করবেই, বিশেষ করে বিএনপির মতো একটি বড় দল, তারা নির্বাচনমুখী দল। তারা কিন্তু বলছে না যে আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চাই, অথবা আমি ডামি করে আমাকে স্বামী বানিয়ে দেন, তারা ওইটাও চাচ্ছে না, তারা একটা নির্বাচন চাচ্ছে। তাদের জায়গায় তো তারা চাইবে, ওইটাই স্বাভাবিক। আবার ছাত্রদের পক্ষ থেকে অ্যাপ্রোচটা যেভাবে আসছে ওইটাই কিন্তু শঙ্কা জাগাচ্ছে। আবার আপনি দেখেন, একটা শেষ হতে না হতে আরেকটা আপনার সামনে নিয়ে আসা হচ্ছে, 5-7 দিন আপনি এটা নিয়ে আমরা কাটিয়ে দিই। কিভাবে? বলা হলো নির্বাচন কবে, বললো যে সংস্কারটা আগে হোক, এই যে আগে পরে করে ফেলা হচ্ছে। মাঝ দিয়ে সংস্কারটাও থাক, নির্বাচনটাও থাক, আসেন আমরা একটু করিডোর নিয়ে মাতি কয়েকটা দিন, পরে বোঝা গেল যে না, করিডোর বলতে আসলে কিছু নাই। এই যে একটা, এগুলো কিন্তু এক ধরনের তামাশার মতো। এতে করে রাজনৈতিক দলের অবস্থান থেকে বিএনপির জায়গায় অন্য কেউ থাকলেও এই সন্দেহ জায়গায় স্বাভাবিক যে অন্য কোনো উইন্ডো খুলছেন কিনা। আবার এখানে সরকারকেও মনে রাখতে হবে, আমরা যারা একটু বেশি বয়সী তারা কম বুঝি, আপনারা একটু বেশি বোঝেন। কম্পিউটারে যদি আপনি কয়েকটা উইন্ডো খোলেন আর মিনিমাইজ করতে থাকেন, চালাকি করা যাবে, পাকনামি করা যাবে, একসময় টোটাল কম্পিউটারটা কিন্তু হ্যাং করবে। তো ওইটা সরকারের দিক থেকেও নিশ্চয়ই বুঝবান লোকেরা আছেন, তারা একদম বুঝবেন না, ওইটা আমরা মনে করতে পারি। ধন্যবাদ দর্শক, আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। সাইফুল হক ভাই, আপনি আগের আলোচনায় বলছিলেন এনসিপির কথা। কালকেই এনসিপির একটি প্রোগ্রামে সেখান থেকে বলা হয়েছে যে এই নির্বাচন, বা তারা আগেও তারা বলেছে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, অথচ এই নির্বাচন এখনো অবধি একটা নির্বাচন পরিচালনার অভিজ্ঞতার বা একটা নির্বাচন পরিচালনা করার সুযোগ তারা পায়নি। তো এরকম একটা মানে অবস্থায়, মানে অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া একটা দল, তাদের প্রতি একটা সহানুভূতি আছে, যেটা মোস্তফা কামাল ভাই বললেন। এখন তারা শুধু আওয়ামী লীগের শত্রু না, বিএনপিরও শত্রু হয়ে যাচ্ছে এইসব মানে কথাবার্তায়, বা এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন, যে এখনও যে বিষয়টি মানে আরও অনেক জায়গায় এই দ্বন্দ্বটা বা নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো কি আরেকটু মানে ঝামেলা বা ইয়েগুলো কি আরো বাড়িয়ে তোলা হচ্ছে কিনা? যেন নির্বাচন কমিশন ইস্যু এখনো কিন্তু আসেনি, বা কোনো রাজনৈতিক দল সেভাবে এখনো বক্তব্য দেয়নি এই বিষয়ে, তাদের নিরপেক্ষতা, তাদের দক্ষতা নিয়ে।
এনসিপির তরফ থেকেই প্রথম তোলা হলো। দুটো বিষয়টা প্রশ্ন, আপনারা কিভাবে একটা হচ্ছে আপনি যে দেখেন? আপনার এই নির্বাচন কমিশন তো গঠন হয়েছে ধরুন আগেকার আইন দ্বারা। আওয়ামী লীগের আগেকার আইনে, সে আইনের ব্যাপারে আমাদের একটা সমালোচনা আছে। এবারকার আইনটা পরিবর্তন হয়নি। আমার মনে হয় ভবিষ্যতে নির্বাচিত সরকার এলে কিন্তু মানে অন্তর্বর্তী আমরা- সরকার অধীনেই হয়েছে না, আইনটা right, হয়তো। না বলছি আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো আইনটা পরিবর্তন করব, কিন্তু যে আইনে হয়েছে সে আইনের ভিত্তিতে সার্চ কমিটি হয়েছে। যারা সমালোচনা করছেন মানে তাদের সরকার, মানে তারা যখন সরকারের মধ্যে আছেন, এখন তো দুজন আছেন, যখন তিনজনও ছিলেন, সেই সরকারও কিন্তু এই সার্চ কমিটি যে নামগুলো চূড়ান্ত পর্যায়ে সরকারের নির্বাহী বিভাগ থেকে এই নামগুলো চূড়ান্ত করা হয়েছে, চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে দিয়েছেন, তিনি এটাকে তার নামে এটা ঘোষণা করা হয়েছে। তার মানে সবাই নামটা দিয়েছেন সার্চ কমিটিতে। যারা এখন নির্বাচন কমিশনের সমালোচনা করছেন তারাও নাম দিয়েছেন, এবং তাদের সরকার, যে সরকার তাদেরকে কোলে পিঠে করে তাদেরকে ফিডার খাইয়ে তাদেরকে বড় করে তুলছেন, তো তবে সেই সরকারও কিন্তু এই মূলত সেই সরকারের মনোনীত বা নির্বাচিত ব্যক্তিরাই তারা এখন নির্বাচন কমিশনে আছেন। নির্বাচন কমিশন অধীনে এখন কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে এ পর্যন্ত তাদেরকে নিয়ে বড় কোনো প্রশ্ন ওঠেনি কোনো তরফ থেকে, জনগণ, স্টেক হোল্ডার, রাজনৈতিক দল কোনো তরফ থেকে আসেনি। তাহলে এটা তারা বলছেটা কেন? দুটো কারণে মনে হয়েছে। একটা, তারা বলছেন ঢাকার দক্ষিণের মেয়র ইশরাক হোসেনের তার এই যে মেয়র পদে তার এই যে শপথ নেবা কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগ, যেটা যে মন্ত্রণালয়, এবং তাদের যে আপত্তি, যেটা খুবই অন্যায় এবং অনৈতিকভাবে নির্বাচন কমিশন যেহেতু সম্মতি দিয়েছেন উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে, তো নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য এটা একটা করা খুব পরিষ্কার। আরেকটা ছিল তারা স্থানীয় সরকারের যে কথাটা বলছেন, তার মানে হলো জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকার পরিষদের নির্বাচন দাবি করছেন। 15-16 বছর আমরা যে আন্দোলন করেছি, আমরা নিশ্চয়ই একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য নিশ্চয়ই আমরা আন্দোলন করিনি। গোটা আন্দোলনটাই হয়েছে ভোটাধিকার, গণতন্ত্র, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য একটা নির্বাচনের জন্য। এটাই ছিল গোটা আন্দোলনের 16 বছর এবং 36 দিনের যে লড়াই। যদি 1 নম্বর প্রশ্ন বলেন, 1 নম্বর প্রশ্ন এটা। অভ্যুত্থানের পরে বিচারের প্রশ্নটা এসছে, তারপরে অনেকে সংস্কারের কথাটা বলেছেন, আর আমরা তো সংস্কারের দাবি জানিয়ে আসছি আরও অনেক বছর আগে থেকে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আমরা 3 বছর আগে আমরা এই সংস্কার 31 দফা এটা আমরা দিয়েছি। তো ফলে, এবং তারা যেটা করছেন অনেকটা হয় কি, ওই যে নতুন বাচ্চাদের যখন দাঁত ওঠে, বাচ্চারা যে কোনো জায়গায় বাচ্চারা নাকি কামড়াতে চায়, যাই পায় আর কি, কোমল, কঠিন, তরল যাই পায় আর কি। ওই আগুন দেখলো মানে আগুনকেও মুখে নেয়, আগুনে হাত পড়াবে না মুখ পড়াবে তাও জানে না। তো অনেকটা এরকম একটা, অনেকেই এবারকার ক্ষমতাকে তারা যেমন মনে করছেন, আরেকটা হলো এমনকি সরকারও অনেক সময় মানুষ হঠাৎ করে লটারি পেয়ে গেলে মানুষ দিকবিদিক শূন্য হয়ে যায়। এটা মানে একটা অসম্ভব যখন সম্ভব হয়ে ওঠে, যখন বিশাল অঙ্কের যখন আপনি লটারি পেয়ে যান, তখন আপনার স্বাভাবিক কোনো কাণ্ডজ্ঞান কাজ করে না। তখন আপনি কি করবেন এই টাকা দিয়ে, এবং টাকার যে ক্ষমতাটা আনে, অনেকটা মনে হয়েছে আমার তরুণদের দলের এবং সরকারের অবস্থাটা অনেকটা লটারি পাওয়ার মতন। তাদের আনন্দ উচ্ছ্বাস, মানে এখন যা খুশি করা যায়। একটা নির্বাচিত সরকারও যা খুশি করতে পারে না, পপুলার ইলেক্টেড হলেও যা খুশি করবার কোনো সুযোগ নেই। সেই জন্য তো গণতন্ত্র দরকার। আপনি ভিন্ন মতকে শুনবেন, কথা বলবেন। যে তরুণরা মানুষের মন জয় করবে, মন জয় করবে কীভাবে? তারা একটা ফ্রন্ট লাইনার ছিলেন। লড়াইটা তো সমগ্র জনগণের, সকল বিরোধী দলের, লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসছে, তাই না? মাত্র 9 মাসে, আমি বলেছি আজকে ওই সাকিদের অনুষ্ঠানে প্রেস ক্লাবে, এটাই একমাত্র আন্দোলন যে আন্দোলনের ফ্রন্ট লাইনের এত 9-10 মাসের মধ্যে তারা নিজেদের গ্রহণযোগ্যতাকে তারা নিম্নতম পর্যায়ে তারা নামিয়ে নিয়ে আসছেন। এবং তাদেরকে কেন্দ্র করে নানা ধরনের অভিযোগ, ব্যক্তি, পরিবার, আত্মীয় স্বজন, গোষ্ঠী মিলে নানা ধরনের, যেগুলো আমাদেরকে লজ্জিত করে, যেটা আমাদের বিব্রত করে বরঞ্চ, এবং সরকারি আবার ছত্রছায়া থেকে
তো এখন এখন যেটা উচিত হবে না কি তাদের বরঞ্চ কি দরকার ছিল, তারা একটা তাদের ইডিওলজিটা পরিষ্কার করে রাজনীতিটা বলবেন, কর্মসূচিটা বলবেন, ভিশনটা হাজির করবেন, মানুষের মন জয় করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে না। নতুন চিন্তা কি, নতুন ভিশন কি, নতুন স্বপ্নটা কি, সেটা আপনি বলবেন। কিন্তু দুর্ভাগ্যজনক কি, তাদের এই মাত্র অল্প দিনের জন্য অন্য কোনো ফ্রন্ট লাইনের অভ্যুত্থানের পরে এত অল্প সময় কিন্তু এত বড় কিন্তু বিপর্যয়ের, এত বড় বিতর্কের মধ্যে কিন্তু পড়েননি। আমাদের তরুণরা মাত্র 8-9 মাসে, 10 মাসের মাথায় এসে তারা যেখানে গেছেন, গোটা একটা প্রজন্ম, তাদের একটা যে সম্ভাবনা ছিল ইতিমধ্যে কিন্তু অনেকখানি সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে গেছে। সেজন্য অতিকথন বাড়াবাড়ি এটা করতে গেলে যেটুকু সম্ভাবনা আছে সেটাও কিন্তু বিনষ্ট হওয়ার ঝুঁকি আছে। বরঞ্চ তারা রাজনীতি করবেন, খুব ভালো কথা। আমরা তো সবাই তাদেরকে আমরা কনগ্রাচুলেট করেছি, তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। অনেকে আমাদের পরিচিত, অনেককে আমরা ভালোবাসি, স্নেহ করি, আমাদের অনেকে প্রায় সন্তান সম। কিন্তু অভ্যুত্থান তাদেরকে অনেকখানি তাদেরকে অ্যাক্সেস দিয়েছে, তাদের বয়সও অনেকখানি বাড়িয়ে দিয়েছে। সুতরাং সেই জায়গাটা তো আমরা বিবেচনার মধ্যে রাখতে চাই। কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলোর সাথে তারা যেভাবে অপ্রয়োজনীয়ভাবে শব্দ বাক্য কথা দিয়ে যেটা আসছেন, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আর থাকছে না। তারা যে নতুন কোনো বার্তা দেবেন, নতুন কোনো রাজনীতি, নতুন কোনো সংস্কৃতি, নতুন কোনো মূল্যবোধ, নতুন কোনো স্বপ্ন যে তৈরি করবেন, যারা স্বপ্নবাজ, সেই স্বপ্নবাজদের আপনি কথাবার্তা শুনলে তো আবার তো আপনি তো নিজে আপনি অবাক হবেন। সেজন্য বলতে চাই যে এইটাকে বন্ধ করা দরকার। এখানে অন্তর্বর্তী সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং তারা যদি এই ফিডার খাওয়াটা যদি বন্ধ করতে পারেন, ইতিমধ্যে তারা যথেষ্ট সাবালক হয়েছেন, বাকিটা তাদেরকে একা চলতে দেন, তাহলে সরকারও বিতর্কটা এড়িয়ে চলতে পারবেন, অন্যদের সাথে একটা পলিটিক্যাল এনগেজমেন্টে দাঁড়াবেন। অন্যরা যে অধিকার সুযোগটা ভোগ করেন, যে স্ট্রাগল করে দলটা করেন, আন্দোলনটা করেন, তারা যদি সে পথে যান তাহলে কিছু সম্ভাবনা আছে। কিন্তু যে পথে হাঁটছেন, কোনো প্রাণী নাকি ওই যে নিজেকে সব খেয়ে ফেলার পরে তারপর নাকি নিজের লেজ থেকে নাকি খাওয়া শুরু করে, এবং সেই জন্য নিজের লেজ ধর সব নাকি খেয়ে ফেলে। আমাদের এই তরুণরা যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল নিজেদের এই বাড়াবাড়ির জন্য, নিজেরা সব কিছু খেয়ে ফেলছেন কিনা, আমি একজন নাগরিক হিসেবে আমার মধ্যে উৎকণ্ঠাটা বাড়ছে। আমি এখনও মনে করি সব কিছু শেষ হয়ে গেছে, আমি কথা বলতে চাই না। মেহরবানি করে তারা যদি বাস্তবতার একটু বোঝেন, বাংলাদেশের মতন সমাজটাকে যদি বোঝেন, তাহলে সেভাবে তারা আগামীতে কোর্সটা তারা ঠিক করবেন। নিশ্চয়ই তাদেরকে আমরা সহযোগিতাটা আমরা হাত বাড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। যেটা বলছিলেন যে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে যাচ্ছে, গত সপ্তাহে কিন্তু মনে হচ্ছিল যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে একটি রদবদল আসতে যাচ্ছে। ব্যাপক আলোচনা চলছিল, গণমাধ্যমে আলোচনা ছিল, এবং বিএনপির তরফ থেকে যখন দাবি জানানো হলো তখন মনে হলো যে অন্তর্বর্তী সরকারে একটা রদবদল আসন্ন। কিন্তু এক সপ্তাহ যাওয়ার পরে মনে হচ্ছে যে থিতিয়ে গেছে। আপনি কি মনে করছেন যে এই যে দলগুলো চাচ্ছে তারপরে হচ্ছে না, একটু অনমনীয় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপারে, শুধু নির্বাচন নয় এবং অন্যান্য ইস্যুতেও? একটু নয়, পুরোপুরি অনমনীয় আচরণে সেটা প্রকাশ পাচ্ছে। বিএনপির দাবি ছিল 3 জন উপদেষ্টাকে সরানো। তো বিএনপি যখন বৈঠক করতে গেলেন প্রধান উপদেষ্টার সাথে, দেখা গেল 3 জনের একজন ওখানে বসাই আছে। তো আমরা সামাজিক জীবনেও কি করি, যার বিরুদ্ধে অভিযোগ তাকে একটু সরিয়ে রাখি। অথবা আমি যদি এভাবে বলি যে আমার ছেলের বিরুদ্ধে আপনার গুরুতর অভিযোগ, ও আপনার সাথে বেয়াদবি তো করে, আরও আজে বাজে কাজও করে, গুন্ডামি পান্ডামিও করে, সোজাভাবে যদি আমি বলতে চাই। এখন আমি আপনারা বললাম যে আসেন আমার বাসায়, আসেন একটু সালিশ টালিশ করি। আপনি গিয়ে দেখলেন যে আমি ছেলেটারে কোলে নিয়ে বসে আছি। এতে করে আপনি কি মেসেজ পেলেন? একদিকে তারা সরকারকে বিব্রত করছে, আবার দেখেন আরেকটা ঘটনা না বললেই নয়, প্রধান উপদেষ্টার কিন্তু রাগ, অনুরাগ, বিরাগের কোনো সুযোগ নেই, তিনি শপথবদ্ধ। তো এর মধ্যেও তিনি একটু মান অভিমান করে ফেলেছেন। সেটা আবার আমরা কিভাবে জানলাম? ওনার প্রেস উইং কিন্তু বলেনি, বলেছে এনসিপির একজন নেতা। এটা কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন, এটা কিন্তু ভিন্ন অর্থ দাঁড়ায়। প্রধান উপদেষ্টা নিজ মুখে বলেননি, তার প্রেস উইংয়েও বলেনি, অথবা সরকারের কোনো স্পোক্সম্যানও বলেনি, বলেছেন এনসিপির একজন নেতা। আবার এনসিপির নেতা এটা কখন বলেছেন? প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বের হয়ে। তো ওনার দেখা করতে কিন্তু সময় লাগেনি, সম্ভবত হেলো বলার পরে দেখা হয়ে গেছে। তো বিএনপির মতো বড় দল যখন 5-7 দিন তদবির করেও, যোগাযোগ করেও দেখা করতে পারে না, তাদের এটা কষ্ট লাগে। তো আবার কষ্ট হয়তো বা তারা সংবরণ করেন যে যেহেতু ওনারা হচ্ছেন মাস্টার মাইন্ড। তো বিএনপি সহ অন্যান্য দলগুলো যদি মাস্টার নাও হয়ে থাকে, মাইন্ড কিন্তু আছে, রাগ করার অথবা গোস্বা করার সুযোগ আছে।
যেটা বিএনপি আজও আরেকটু পরিষ্কার করেছে। আজ আর 3 জনের কথা বলেনি, আজ বলছে বিতর্কিতদের সরিয়ে তত্ত্বাবধায়কের আদলে, আমি যদি ভুল না করে থাকি বাক্যটা এরকম, একটি ছোট্ট সরকার করা, যেটি সরকার শুধু নির্বাচন করবে। তো এই এনসিপি যে আদর যত্ন সোহাগ মায়া মমতা লস করেছে, ঝুঁকিতেও পড়ছে, সরকারকেও ঝুঁকিতে ফেলছে। আবার আরেকটা দিক আপনি দেখেন, এবং নির্বাচন ইস্যুতে অন্য ইস্যুগুলো মানে গুরুত্বপূর্ণ ইস্যু সেগুলো মানে আড়ালে পড়ে যাচ্ছে কিনা, সংস্কার এবং বিচার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু নির্বাচন সকল আলোচনা এবং দ্বন্দ্ব সংঘাত সব নির্বাচন কেন্দ্রিক হয়ে যাচ্ছে। হওয়াটা স্বাভাবিক, একটি বড় দল নির্বাচন চায়, বড় দলের সাথে আরও যারা যারা আছে প্রায় সবাই নির্বাচন চায়। তো এখন এই ক্ষেত্রে যদি আমরা উল্লেখ করতে চাই, সেনাপ্রধানের অভিমতটাও কিন্তু উল্লেখ করতে হয়, মানে পুরো দেশ নির্বাচনমুখী। তো ওই ক্ষেত্রে ওই যে উইন্ডো খোলা, যেটা আমি বললাম বাড়তি কাজ, আমি গেছি খুব ধরেন নাম করা একটা সেলুনে চুল কাটতে, যে তারা খুব সুন্দর চুল কাটে, ওরা চুল কাটতে গিয়ে আমার কানও একটা কেটে ফেললো। আমি বললাম যে তোমরা সুন্দর চুল কাটো, কান কেটে ফেললা কেন? বললো যে ওইটা ফ্রি, ওইটা টাকা দিতে হবে না, ওইটা বাড়তি দিয়ে দিলাম। তো এই বাড়তি কাজ তো সরকার কিছু করে ফেলছে, এত বাড়তি কাজ তো কেউ চায়নি। এই সুযোগে আবার আপনি দেখেন এগুলো নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। যখন তারা নির্বাচনের বিষয়টা একটু আগায়, তখন জগন্নাথ কলেজ সামনে চলে আসে, যখন আবার একটু আগায় তখন সোহরাওয়ার্দী কলেজও নামে পরদিন, তারপর দিন দেখা যায় ঢাকা কলেজ আর সিটি কলেজ একটু টি-20 খেলে, ওই নিয়েও সরকারকে অ্যাটেনশন দিতে হয়। তো এগুলো কিন্তু লক্ষণ ভালো না। এতে করে ন্যারেটিভ তৈরি হচ্ছে যে ভিতরে ভিন্ন কিছু আছে কিনা। তো আছে কিনা এই সুযোগে আমরা তো খেয়ালও করছি না এই সময়টায় সাইফুল ভাই। সে কারণে বিচার এবং সংস্কারের সুযোগ হাতছাড়া হয়ে যাবে না তো, আবার যদি না হয়ে যায় আলামত কিন্তু খারাপ। এরই মধ্যে আমরা এই সময়টা কি নিয়ে ব্যস্ত থাকতে পারতাম, যে বিচারটা কতটুকু এগিয়েছে, অথবা যে পাচার করা হয়েছিল কোনো পাচারকারী ধরা পড়েছে কিনা, অথবা যারা ব্যাংক হ্যাকিং করেছিল বাংলাদেশ ব্যাংকের তাদেরকেও ধরা পড়েছে কিনা। আমরা কিন্তু ধারে কাছেও যেতে পারছি না। অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু আমরা ব্যস্ত থাকছি, ওনারা কবে ঐকমত্য কমিশনে যাবেন বা যমুনায় যাবেন, বের হবেন, মিটিং শেষ হবে, ওনারা হাসবেন, একটা ফটো সেশন হবে, আমরা ওইটা নিয়ে একটা নিয়ে শেষ পর্যন্ত নির্বাচন পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। গত সপ্তাহে যেটা মনে হচ্ছিল যে আশা করি পাওয়া যাচ্ছে না বলে আগামীকালকে আশা করতে হয় আমাদের। এর মধ্যে বিচার যে একদম প্রক্রিয়া এগোচ্ছে না তাও নয়, বাংলাদেশে একটা ব্যতিক্রম একটা ধারা কিন্তু তৈরি হয়েছে। আন্তর্জাতিক যে আদালতের কথা আমরা বলছি সেটা সরাসরি সম্প্রচার হয়েছে, এটাও কিন্তু একটা মাত্রা যোগ হয়েছে। তো ওই বিচার ট্রাইব্যুনালের সরাসরি সম্প্রচার, ওই বিচার প্রক্রিয়াও যেন আগায় বা গতিময় হয়। এনসিপির এই দাবি সঠিক, কিন্তু এই দাবির পাশাপাশি তারা যে যুক্তিগুলো দিচ্ছে একটার পর একটা আমি ছোট্ট করে উল্লেখ করি। প্রথমেই তারা বলেছিল যে আমরা কারো লেজুর হব না, ভালো কথা, কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যে তারা শুধু লেজুর হয়নি, নিজের একটা মাথাও তৈরি করেছে, ছাত্র সংগঠন করেছে, মূল সংগঠন করেছে, শ্রমিক সংগঠনও করেছে। এরপরে যুক্তি আছে, ঠিক আছে, তাদের আবেদন আছে, প্রথাগত রাজনৈতিক দলগুলো সম্পর্কে বাংলাদেশে একটি বাজে ধারণা আছে, এটাও সত্য, যে নতুনরা যদি আসে, নতুনরা বলতে তারা পরীক্ষিত 5 আগস্টের বিপ্লবে, এই কারণে এই পরীক্ষিতরা যদি আসে ভিন্ন কিছু হতেও পারে, তাদের প্রতি আদর ছিল, এটা তো সত্য। তাদেরকে যারা আমরা একটু ধর্মাশ্রয়ী, তারা কেউ কেউ কিন্তু আবাবিল পাখির সাথে তুলনা করেছি, যে খোদা প্রদত্ত কোনো বাহিনী তারা। আবার যারা একটু ইতিহাস চর্চা করি তারা বলছে তারা বোধহয় একটু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি টাইপের। হ্যাঁ, তো কি হলো শেষ পর্যন্ত? তারা এখন হলো এই, কেউ বিকাশে ভালো, কেউ নগদে ভালো, কেউ হার্ড ক্যাশে ভালো, কেউ আবার চেক নিতে চায় না। এই যে তারা এই জায়গায় নিয়ে আসতো নিজেদেরকে, এটা কিন্তু দুঃখজনক, খুবই দুঃখজনক। তারা কিছুদিন আগেও তো বলতো এক সময় যে এই প্রজন্ম যে উই হেট পলিটিক্স, তারা রাজনীতিকে ঘৃণা করতো। রাজনীতিকে আসলে অনেকেই ঘৃণা করতো কারণে কারণে, অকারণে নয়, কিন্তু যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা মিলন আছে, এমন একটা বুর্জুয়াতন্ত্র আছে, এমন একটা দুর্বৃত্তপনা আছে যে ভিন্ন কিছু যদি হয়, এরই মধ্যে ওরা ওই আবেদনটা কিন্তু শেষ করে দিল। বরং কোনো কোনো সূচকে তারা প্রথাগত রাজনৈতিক দলগুলোর চেয়ে ছাড়িয়ে গেছে। ধন্যবাদ। এটা কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য কষ্ট হয়। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফিরলাম আজকের আলোচনায়। এবার মোস্তফা কামাল সাংবাদিক, আমরা বিরতি যাওয়ার আগে আপনার সাথেই কথা বলছিলাম, আবারও আপনার কাছেই আসতে চাই যে যেই বিষয়টা নিয়ে মানে নির্বাচন কমিশন বিষয়টা আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন, হ্যাঁ, সেখানে যে 166 বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, দেখা যাচ্ছে সবচেয়ে বেশি রক্ষণাত্মক হচ্ছে
বিএনপি, মানে তারা সবচেয়ে কম সম্মতি দিয়েছে। সবচেয়ে বেশি সম্মতি দিয়েছে এনসিপি, এবং এর মাঝে আছে অন্যান্য দলগুলো, জামাত থেকে শুরু করে অন্যান্য বাম সংগঠনগুলো। আমরা একটা বড় অংশের সমর্থন দিয়েছি। তো মানে যদি দুই এন্ডে দেখা যাচ্ছে, এক এন্ডে বিএনপি, এক এন্ডে আছে এনসিপি, মাঝখানে তো অন্যরা সবাই আছি। মানে এই যে অনেকের একটা অভিযোগ আছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার, মানে নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, কি গ্যারান্টি আছে যে তারা যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের, সেটা করবেই? প্রশ্ন, সন্দেহ তো তৈরি হয় মানুষের মনে, সন্দেহ তৈরি হয়, কি ব্যাখ্যা? এবং সন্দেহ তৈরি করাও হয়। আপনি যে তথ্যটা দিলেন, এই তথ্যটার সোর্স কি? ঐকমত্য কমিশন নিজেই বলেছে। তো ঐকমত্য কমিশনের কি এটা খুব জরুরি হয়ে পড়েছিল এরকম তথ্য দেয়া? আমি যদি এই প্রশ্ন আসে সাধারণ জনগণের একজন শরিক হিসাবে, যে কোথায় এনসিপি রাজি, কোথায় বিএনপি রাজি, কোথায় জামাত রাজি, এটা তো তারা পূর্বেই ঘোষণা দিয়েছে, তারা এভাবেই আগাবে। তো আপনি, তারা তো অনেক কিছুতে একমত হয়েছে, সেগুলো বলেছে, সেগুলো কিন্তু একমত হওয়াগুলো রাখলেন সেকেন্ড সেন্টেন্সে, আর কিসে কিসে তারা দ্বিমত করেছে সেটা প্রথম দিকে রাখলেন। সেটাও তো এক ধরনের সন্দেহ তৈরি করে। তো প্রশ্ন তো জাগে, আপনারা কি সন্দেহ তৈরি করতে চাচ্ছেন? প্রথমত প্রধান উপদেষ্টা তার মতো করে বলেছেন, আপনারা কে কি সংস্কার চান একটু লিখে দেন, আমরা সেটা জনগণকে জানিয়ে দেব। ঠিক আছে, জনগণকে জানিয়ে দেবেন। কোন জনগণকে জানাবেন? এক প্রশ্ন। পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে কিন্তু প্রতিনিয়ত জনগণকে জানানো শুরু হলো। তো এখানে কোন জনগণ? বিএনপি যারা করে তারা কি দেশের জনগণ নয়? অথবা যারা এনসিপি করে তারাও জনগণ, কিন্তু জনগণের নামটা এমনভাবে বলা হয় যে যেন তারা জনপ্রতিনিধি। এই প্রশ্ন কিন্তু আসছে। তো তারপরও ভালো যে জনগণের নাম বলছেন। আমরা গড়পড়তা মাঝে মধ্যে বলি যে জনগণ কার খালু। কারা জনগণ? আমার দল যারা করে তারাই কিন্তু আমার কাছে জনগণ। একসময় আওয়ামী লীগ বলতো বাংলার জনগণ। জনগণ অর্থাৎ আওয়ামী লীগরা যে কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারাই বাংলার জনগণ। এখন এগুলো একটু বন্ধ করতে হবে। এগুলো চলেছে তো দীর্ঘদিন। ধরুন এনসিপি দাবি করে বাংলার 18 কোটি জনগণ তাদের দিকে আছে, জামাত তো ওই দাবি করে তাদের দিকেও 18 কোটি আছে, তো বিএনপির দিকে আর কেউ নেই, সব 18 কোটি তারা নিয়ে যাচ্ছেন। তো জনগণের দোহাই না দিয়ে তবুও দোহাই দিচ্ছেন জনগণের, বলছেন না যে আমাদের শ্রেণীকক্ষে সেটা হয় যে তুমি যদি দুষ্টামি করো তোমার আম্মুকে বলে দেবো। তো যাক, আম্মুকে না বলে অন্তত জনগণের কথা বলেছেন। তো তারা জনগণকে একটু ভক্তি করুন, শ্রদ্ধা করুন, কারণ জনপ্রতিনিধিত্বের একটা বিষয় আছে। মানে জনগণ যে নির্বাচন চায় ওইটাও ভাবতে হবে, শুধু সংস্কার চায় সেটা জনগণ কি চায় ওইটাও ভাবারও একটা দায়িত্ব আছে। কিন্তু কারণ কথাগুলো কেন আসে বিএনপির দিক থেকে মনে করিয়ে দেয়া হচ্ছে, যেটা সবাই জানে, তারপরও বারবার মনে করিয়ে দেয়া যে আপনারা নির্বাচিত নন। সেটা কেন বলতে হচ্ছে? স্মরণ করিয়ে দেয়া। আমরা যখন বারবার কেউ কারো কোনো ঘাটতি থাকে নিজে ওইটা একটু বেশি বেশি দাবি করি। তো এই সরকারকে তো বিএনপি আসলে এক ধরনের সহযোগিতাই করছে, এটা তো সত্য। অসহযোগিতা করছে না। আবার তারাও কিন্তু ধাপে ধাপে, বিএনপি সহ যারা সমমনা আছেন তারাও কিন্তু ধাপে ধাপে সতর্ক করছেন যে এইভাবে চলতে থাকলে সহযোগিতা করা কঠিন হবে। বাক্যগুলো আপনি দেখেন, যদিও প্রথাগত রাজনৈতিক দল তারা, আবার এনসিপির একটা বিষয় এখানে না বললেই নয়, তারা একটা কিন্তু যুক্তি দেখিয়েছিল মাঝে দিয়ে, আরেকটা যুক্তি যে কেন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, যে একটু নির্বাচনের টেম্পো উঠবে, প্র্যাকটিস হবে। তো এই নির্বাচন কমিশনকেও তারা একটা বাজে অবস্থায় ফেলে দিয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হয়নি, কিন্তু ঢাকা দক্ষিণের এই অনেকটা এই যন্ত্রণাটা নির্বাচন কমিশনের উপর দিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যথারীতি তার দায়িত্ব পালন করেছে, প্রজ্ঞাপন জারি করেছে। এর পরবর্তী পদক্ষেপ কি? শুধুই শপথ। কিন্তু দেখেন যারা এই শপথ নিয়ে গোলমাল, সেটা যেন না হয়। এই ক্ষেত্রে মানে সহজ কাজটা সহজে হচ্ছে না, সহজ কাজটাকে আরো কঠিন করে দেয়া, অর্থাৎ একটা ঘামাচিকে খোঁচাখাচি দিয়ে বিস্ফোরা তৈরি করে। ধন্যবাদ, বুঝতে পেরেছি আমরা। ধন্যবাদ মোস্তফা। আমার সাইফুল হক ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমাদের একটা ছোট্ট ডিসক্লেইমার আছে। সেটা হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন আমাদের সাথে যুক্ত হবেন অনুষ্ঠানে, কিন্তু অনিবার্য কারণে এবং ট্রাফিক জ্যামের কারণে তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তো সাইফুল হক ভাই, আপনার কাছে এবার জানতে চাই যে কালকে যে আলোচনা, মানে সেই শুরুর আলোচনায় আবারও আসি, যে কালকে তো ফরেন সার্ভিস একাডেমিতে আপনাদের সাথে দেখা হবে। আপনার কি মনে হয় যে সংস্কার, যেহেতু ঐকমত্য কমিশন ডেকেছে, সংস্কারের তুলনায় নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপটাই কালকের আলোচনায় মানে বড় হয়ে আসবে কি না? না, জি হ্যাঁ, আমি আশাবাদী। আমি প্রথমত মনে করি যে আপনি বিচারের যে কথাটা বলেছিলেন, বিচারের ব্যাপারে সকল রাজনৈতিক দল
ওই ব্যাপারে কোনো তো দ্বিমত নেই কারো। না, বলেছি এই ব্যাপারে সবাই আমরা একমত, এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার এলে এবং তাদের এটা একটা জাতীয় কমিটমেন্ট বা ন্যাশনালি তাদের অঙ্গীকার হয়েছে সবারই, যে বিচারের কার্যক্রমটাকে এটা প্রত্যেকেই একটা জাতীয় কর্তব্য হিসাবে, অপরাধ হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, সুতরাং এটা ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য বিচারটা এগিয়ে নেওয়া দরকার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। দ্বিতীয়, সংস্কারের ব্যাপারে এমনকি আমরা তো বলেছি এটা, যে আপনি পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা যদি ফিরতে না চায়, তাহলে বিএনপি থেকে শুরু করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পর্যন্ত যত রাজনৈতিক দল যারা আমরা রাজপথে ছিলাম, আমরা তো এটা অভ্যুত্থানের পরে কথাটা বলিনি, এটা আমাদের অনেক আগের উপলব্ধি রাজনৈতিক দলগুলোর, যে ব্যবস্থা একটা দল বা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তাহলে সেই ব্যবস্থাটা মূলোৎপাটন দরকার, তার একটা গণতান্ত্রিক সংস্কার দরকার, পরিবর্তন দরকার। এটাকে আপনি সংস্কার বলেন, এটাকে উত্তরণ বলেন, যে নামে বলেন না কেন, আমি আশাবাদী। কিন্তু সরকারের সমস্যাটা হচ্ছে তার চাপাচাপি করতে গেলে সমস্যা হবে। যেখানে ন্যূনতম আমরা একমত হচ্ছি, বটম লাইন হবে কোনটা, যেখানে সবাই আমরা একমত হতে পারবো। আমি মনে করি জুন মাসের মধ্যে এই পুরো দ্বিতীয় পর্যায়ে আলোচনা সম্পন্ন করে আমরা একটা জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো, এবং তাহলে আর বাকি থাকে নির্বাচনের ব্যাপারটা। আপনি খেয়াল করবেন পুরো জিনিসটা এভাবে হাজির করা হচ্ছে, নির্বাচন চাওয়াটাই যেন অন্যায়, নির্বাচন চাওয়াটা যেন একটা অপরাধ। কিন্তু গত 16 বছর 36 দিনের গোটা লড়াইটা হচ্ছে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, বিশ্বাসযোগ্য নির্বাচন, এবং যাতে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথটা যেন আমরা রাখতে পারি। আমাদের অভ্যুত্থানটার প্রয়োজন হলো কেন? আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তিনি ভোটের আয়োজন করলেন, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেজন্য তো আমাদেরকে এত রক্ত দিয়ে একটা গণজাগরণ, গণ অভ্যুত্থান করে এত বড় ঝুঁকি নিয়ে কোটি মানুষ রাস্তায় নেমে এসে আমাদেরকে ফ্যাসিজমকে পরাজিত করে আমাদেরকে এই দাবিটাকে অর্জন করতে হলো। এখন আমি যদি ভোটের দাবি করি, তাহলে এই যে তার মানে এটা অনেকে যে মন খারাপ হতো, তার মানেটা কি? তার মানে এটা তো একই জিনিস। তার মানে আপনি ভোট ছাড়া আপনি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, আপনি নির্বাচন ছাড়া একটা অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতাকে আপনি ধরে রাখতে চান। আপনি মিশেল ফুকোর নাম শুনেছেন, বিখ্যাত ফরাসি দার্শনিক। ওনার পাওয়ার নিয়ে অনেক খুব গুরুত্বপূর্ণ কাজ আছে বিশ্বব্যাপী। তিনি গত 50-60 বছর খুবই আলোচিত মানুষ। তো বলছেন ক্ষমতার সবসময় তার শেকড় বাকড় ছড়াতে চাই, ক্ষমতা সবসময় বিস্তার ঘটাতে চাই, ক্ষমতা আঁকড়ে ধরে, ক্ষমতা সবসময় জেকে বসতে চাই, ক্ষমতা আধিপত্য তৈরি করে, হেজিমনি তৈরি করে। এবং এ ব্যাপারে গ্রামশিরও নাম শুনেছেন। এই দুজন বিখ্যাত, একজন তো বিপ্লবী, দুজনই তারা মার্ক্সবাদী বিপ্লবী তারা। তো আমাদের এখানে ক্ষমতাকে বুঝতে গেলে মানে যারা ক্ষমতা যাচ্ছেন, মানে 9-10 মাসে ক্ষমতার শেকড় তারা খানিকটা যেহেতু ভেতরে নিয়ে গেছেন, এখন ক্ষমতাকে কত দীর্ঘায়িত করতে চান, এটা ক্ষমতার একটা মনস্তত্ত্বের জায়গাটা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারাটাই হচ্ছে প্রজ্ঞা, দূরদর্শিতা, স্টেটম্যানশিপের পরিচয়টা হচ্ছে এইখানে। সেটা আমরা চাই, এবং সেই জায়গাটা যদি আমরা উত্তরণ করতে পারি, আমি যেটা আপনি বলছিলেন আগামীকাল যে আলোচনা, নিশ্চয়ই আমি আশা করব, আমি সবসময় অপটিমিস্টিক মানুষ, কালকে আমরা নিশ্চয়ই মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এরকম বক্তব্য শুনতে চাইব, যেখানে নির্বাচন, সংস্কার, বিচারের ব্যাপারে স্পষ্ট করে তিনি কথা বলবেন, সুনির্দিষ্ট পথনকশা তিনি বলার চেষ্টা করবেন, যাতে বিদ্যমান যে একটা অস্থিতিশীল, একটা উদ্বেগজনক জায়গা, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, জনগণকে যাতে আমরা আশাবাদী করে তুলতে পারি। ধন্যবাদ সাইফুল হক। সাংবাদিক মোস্তফা কামাল এবং সাইফুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।